নাও অ্যাসেসমেন্ট অফ ডিস্টাল মেটাস্টেসিস, যে ওটা ডিস্টাল মেটাস্টেসিস কোথাও হয়েছে কিনা, কারণ যেহেতু আমরা স্টেজিংয়ে যাব তখন আমাদের ডিস্টাল মেটাস্টেসিসটা আমাদের জন্য খুবই প্রয়োজন, সেটা আমরা জানতে পারবো সিটি স্ক্যান অফ দি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, বোন স্ক্যান হোয়েন সিমটমস অফ বোন পেন আর প্রেজেন্ট অ্যান্ড ইন অল কেসেস অফ স্টেজ 3। ব্রেস্টটা যদি স্টেজ 3 পর্যায়ে পৌঁছে যেয়ে থাকে তাহলে আমাদেরকে ডিস্টাল মেটাস্টেসিস অ্যাসেস করার জন্য আমরা সাধারণত সিটি স্ক্যান করি, আলট্রাসোনোগ্রাফি বলবা সেটা করতে হবে, অ্যান্ড বোন স্ক্যান। তিনটা জিনিস দিয়ে আমরা অ্যাসেস করতে পারবো যে ডিস্টাল মেটাস্টেসিস হয়েছে কিনা এবং কোথায় হয়েছে। আলট্রাসোনোগ্রাফি আমাদেরকে বলবে যে লিভারে হয়েছে কিনা, ইন্ট্রাপেরিটোনাল কোথাও সিডলিং আছে কিনা সেটার কথা বলবে, তারপরে সিটি স্ক্যান বলবে যে চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন অ্যান্ড অলসো তোমাকে ব্রেনেও মেটাস্টেসিস হচ্ছে সেটাও তোমাকে বলবে। আর হচ্ছে কি বোন স্ক্যান, বোন স্ক্যানটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। রেডিও আইসোটোপ বোন স্ক্যানিংটা হলে তুমি জানতে পারবা যে বোনে কোথাও কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা। ঠিক আছে, আমরা একটা কথা এখানে বলেছি, কথাটা খুব স্ববিরোধী কথা। আজ থেকে 5-7 বছর আগে আমরা বলতাম এফএনএসি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস। ঠিক আছে, আমরা 95% অ্যাকুরেট রেজাল্ট দেয় এফএনএসি, এই প্রোপাগান্ডা আমরা করতাম। নাওয়াডেজ আমরা একটু উন্নত হয়ে গেছে, আমরা ওকে এখন ব্যাকফুটে ফেলাই দিয়েছি। আমরা এখন বলছি কি কোর ট্রু কাট বায়োপসি অর কোর বায়োপসি ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস উইথ ক্লিয়ার অ্যাডভান্টেজ ওভার দি এফএনএসি। হ্যাঁ ঠিক আছে, তো তাই বলে আমরা এখন বলেই ফেললাম যে ওটা কোনো চয়েসেবল ইনভেস্টিগেশন না, এটা খুব খারাপ আর কি। নাও এখানে কিছু একটা কথা আছে যে দেয়ার আর সাম বায়োলজিক্যাল মার্কার্স হুইচ হ্যাভ বিকাম এ ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট প্ল্যানিং, অ্যান্ড এখানে কিছুটা আমাদের বায়োলজিক্যাল মার্কার আছে। এই বায়োলজিক্যাল মার্কার সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি, যেটা হচ্ছে যে বিশেষ করে ডিজিজ প্রসেসটা যখন রিকারেন্স হচ্ছে কিনা, আমি যে ট্রিটমেন্ট করছি এই ট্রিটমেন্টে পেশেন্ট ইমপ্রুভ করছে না আবার ফার্দার ডিটোরেট করছে, এইটা জানার জন্য তোমাকে বায়োলজিক্যাল মার্কারগুলো দরকার। আমি একবার ধরো তোমাকে স্টেজিং করেছি, এত খরচ করে এত মেহনত করে ট্রিটমেন্ট করেছি, ট্রিটমেন্ট ইজ কন্টিনিউইং, বাট এই ডিজিজটা আমার ট্রিটমেন্টটাকে ইফেক্টিভ হচ্ছে আর এই ট্রিটমেন্টের ডিজিজটা রিল্যাপস করছে কিনা, এটা জানার জন্য তখন আমাদেরকে ইজিয়েস্ট একটা ওয়ে আছে বায়োলজিক্যাল মার্কারগুলো টেস্ট করতে হয়। সেখানে কি কি আছে দেখো, এস্ট্রোজেন রিসিপ্টর একটা বায়োলজিক্যাল মার্কার, প্রোজেস্টেরন রিসিপ্টর একটা মার্কার, HER2 একটা রিসিপ্টর মার্কার। তো তাহলে এই তিনটা জিনিসকে আমরা, এস্ট্রোজেন রিসিপ্টরটা কি, এস্ট্রোজেন রিসিপ্টরস আর ওভার এক্সপ্রেসড ইন অ্যারাউন্ড 70% অফ ব্রেস্ট ক্যান্সার কেসেস রেফার্ড টু অ্যাজ ER পজিটিভ, estrogen receptor positive case, and can be demonstrated in such tissue using immunohistocytochemistry. Normal value of ER is less than 10 FMOL per milligram proteins. ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ভ্যালু। It is considered positive when more than 10. It is considered positive যখন more than 10 থাকবে তখন এটাকে পজিটিভ ধরতে হবে। নর্মাল ভ্যালু তো একটা আছে, তার থেকে বেশি না হলে তো তুমি পজিটিভ ধরতে পারছো না। আপার লেভেলস অ্যাজ হাই অ্যাজ 1000 মে বি দেয়ার। দি ওভার এক্সপ্রেশন মিনস হরমোনাল থেরাপি উইল বি অ্যান অপশন ইন দি ট্রিটমেন্ট অফ কার্সিনোমা ব্রেস্ট। এই লাইনটা কিন্তু মনে রাখবার সবসময়, যে কেন আমরা এই এস্ট্রোজেন রিসিপ্টরটা টেস্ট করি। নর্মালি তো একটা আছেই, এর থেকে বেশি হলে আমরা মনে করি যেটা পজিটিভ কেস। দ্যাট ইজ, আমরা যখন ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট করার পরে যখন আমরা বায়োপসি করতে পারি, এই হরমোন রিসিপ্টরটা কীভাবে টেস্ট করি, হ্যাভ এনি আইডিয়া? ওই যে ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি একটা কথা বলেছি, এই ওয়েতে টেস্ট করা হয়। যখন আমরা ল্যাবরেটরিতে এই স্যাম্পল, ব্রেস্টের স্যাম্পলটা পাঠাইছি ফর বায়োপসি, তখনই ওখানে মেনশন করে দিতে হয় প্লিজ গিভ দি আইডিয়া রিগার্ডিং দি রিসেপ্টরস। ওরা এখান থেকে ডিউরিং দ্য প্রসেস অফ বায়োপসি ওরা ওখানে আরও কিছু মডিফাইড টেস্ট আছে। ইমিউনোহিস্টোসাইটোকেমিস্ট্রি কী জিনিস আমারও আইডিয়া নেই, প্যাথোলজিস্টরা বলতে পারে। ওরা এগুলোকে আমাদেরকে একটা রিপোর্ট দিয়ে দেয় যে হ্যাঁ এস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ, প্রোজেস্টেরন রিসেপ্টর পজিটিভ, বা কি এটা HR2। হ্যাঁ, তো এখন যদি এটা পজিটিভ হয়ে থাকে
তাহলে আমাদের জন্য গুড থিং যে ওভার এক্সপ্রেশন মিন্স হরমোনাল থেরাপি উইল বি অ্যান অপশন ইন ট্রিটমেন্ট অফ কার্সিনোমা। তাহলে আমরা এখানে হরমোনাল থেরাপিওটা দিতে পারি এই পেশেন্টকে, তাহলে সেখানে আমরা বেনিফিট পাবো। ঠিক আছে, যদি এটা নেগেটিভ হতো তাহলে হরমোনাল থেরাপির আমরা চিন্তা করতাম না। কার্সিনোমা অফ দি ব্রেস্টের ট্রিটমেন্ট আমরা হরমোনাল থেরাপির কথা আসছি পরে, ইট ইজ অ্যান অপশন, ট্রিটমেন্ট অপশন। নাও প্রজেস্টেরন রিসেপ্টর, HER2 receptor, and it is a membrane thyroxine kinase receptor and a marker of cellular proliferation expressed in up to 50% of cases. It is usually associated with ER negativity and high-grade tumor. Poor prognosis, but there is better response. যাই হোক, এগুলো আর আমাদের এত দরকার নেই তোমাদের এই লেভেলে। তাহলে আমাদের এই তিনটা প্যারামিটারকে আমাদেরকে ফলো করতে হবে। নাও ট্রিটমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, আমরা সব কিছু ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানলাম, এখন আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে। ব্রেস্ট ক্যান্সার ইজ এ হেটেরোজেনাস ডিজিজ। দিস মিনস নো টু ব্রেস্ট ক্যান্সার উইল হ্যাভ সিমিলার বায়োলজিক্যাল বিহেভিয়ার। কত বড় ইম্পর্ট্যান্ট একটা কথা দেখো, ব্রেস্ট ক্যান্সার ইজ এ হেটেরোজেনাস ডিজিজ। ঠিক আছে, আমরা এত কিছু জানলাম ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে, তারপরেও উই আর নট স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড না? যে two breast cancers will have there is no two breast cancer will have similar biological behavior. তুমি একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টকে ট্রিটমেন্ট করছো, তার যে বায়োলজিক্যাল বিহেভিয়ার পাচ্ছ, আরেকটা পেশেন্ট আদার পেশেন্টের ভিতরে সেম বিহেভিয়ার তুমি পাচ্ছ না। তার মানে ও একাই স্বাধীন, ও একার মতোই বিহেভ করে। যে সব বিহেভ যে আইডেন্টিক্যাল, ইট ইজ নট দ্যাট। মানে কেস টু কেস এর বিহেভিয়ার চেঞ্জ হয়, যার ফলে এই ট্রিটমেন্ট মডালিটিটা সবসময় ফলো করতে হয় এবং একটা মানে ট্রিটমেন্ট রেজিম দিয়ে অল ব্রেস্ট কার্সিনোমাকে ট্রিটমেন্ট করা যায় না ডিউ টু দিস পিকুলিয়ার বিহেভিয়ার। দেয়ারপর পেশেন্টস ক্লিনিক্যাল প্রোগ্রেশন ক্যান নট বি প্রিডিক্টেড। তো যার ফলে তোমার পেশেন্টের ক্লিনিক্যাল প্রোগ্রেসটা প্রিডিক্ট করাটা ইট ইজ রিয়েলি এ টাফ থিং। হোয়েন উইলিয়াম হ্যাস্টেল pioneered the radical mastectomy procedure in the latter part of the 19th century, উইলিয়াম হ্যাস্টেল্ড একজন সার্জন, তিনি একটা ট্রিটমেন্ট অপশন বের করেছিলেন যে রেডিক্যাল মাস্টেক্টমি। ঠিক আছে, রেডিক্যাল মাস্টেক্টমি। অ্যাকর্ডিং টু দি হ্যাস্টেলস মেয়ার থিওরি, দি মেজর পাথওয়ে অফ ব্রেস্ট ক্যান্সার ডিসেমিনেশন ওয়াজ থ্রু দি লিম্ফেটিক ডাক্টস। তাহলে এরা বলছে যে মেজর পাথওয়ে অফ ব্রেস্ট ক্যান্সার ডিসেমিনেশন ওয়াজ থ্রু দি লিম্ফেটিক ডাক্টস। তাহলে লিম্ফেটিক ডাক্টস দিয়েই ব্রেস্টের ম্যাক্সিমাম কার্সিনোমাটা স্প্রেড করে থাকে। তাহলে লিম্ফেটিক্স দিয়ে যখন যাচ্ছে তখন তুমি শুধু ব্রেস্টটা ফেলে দিয়ে কতটুকু কি করতে পারবা? লিম্ফেটিক্স তো কোথায় দিয়ে চলে গেছে, হ্যাভ নো আইডিয়া। এবং এই লিম্ফেটিক স্প্রেডটাকে ট্রেস করা খুব ডিফিকাল্ট। দেয়ারপর ইট ওয়াজ থট দ্যাট performing wider and more mutilating surgeries that removed a greater number of lymph nodes would result in greater chance of cure. His results encouraged other surgeons to perform the radical mastectomy. However, this surgery had significant morbidity and had both physical and psychological impact on the এই যে রেডিক্যাল মাস্টেক্টমি যে সিস্টেমটা চালু করা হয় সেটা ওয়াইড এক্সিশন করা হয় এবং ম্যাক্সিমাম লিম্ফ নোডগুলোকে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, এতে কিছুটা ভালো কাজ হয়, কিন্তু এর আবার মরবিডিটিটা খুব বেশি আছে, সিগনিফিক্যান্ট মরবিডিটি আছে, বোথ ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল। দ্যাট ইজ ওয়াই এই পদ্ধতিটা আজকাল অবসোলেটেড হয়ে গেছে। তোমরা একটু জেনে রাখো, রেডিক্যাল মাস্টেক্টমি উই নেভার প্র্যাকটিস নাও এ ডেজ ডিউ টু দি এক্সেস মরবিডিটি বোথ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। আমরা এখানে একটা ভাগ করে বলেছি যে ব্রেস্ট ট্রিটমেন্ট অফ আর্লি ব্রেস্ট কার্সিনোমা, দ্যাট ইজ TNM স্টেজ 1 and 2, এই স্টেজটাকে বলছি আমরা আর্লি ব্রেস্ট কার্সিনোমা। TNM ক্লাসিফিকেশানে যদি আমরা মনে করে হিসাব করে দেখি যে এটা স্টেজ 1 and 2তে আছে, এটাকে আমরা আর্লি ধরি। এবং এই ট্রিটমেন্টটা কী বলছে, ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট হ্যাজ এ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। দি ট্রিটমেন্ট ইনভলভস মোর দ্যান ওয়ান মডালিটি। তাহলে মাল্টিপল অ্যাপ্রোচ আছে, বাট মোর দ্যান ইনভলভ ওয়ান মডালিটি। দি মডালিটিস অ্যাভেলেবল টু ট্রিট দি ব্রেস্ট কার্সিনোমা আর ক্লাসিফাইড অ্যাজ লোকাল, সিস্টেমিক অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। তিনটা, লোকাল,
সিস্টেমিক অ্যান্ড দি টার্গেটেড ট্রিটমেন্ট। ঠিক আছে, তাহলে আর্লি ব্রেস্ট কার্সিনোমা ট্রিটমেন্ট হলে তোমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারো যে লোকাল, সিস্টেমিক অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। আসো সেগুলো কি কি দেখো। লোকাল ট্রিটমেন্টের মধ্যে কি আছে, সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে কি আছে, টার্গেটেড ট্রিটমেন্টের মধ্যে কি আছে। ঠিক আছে, লোকাল ট্রিটমেন্টের ভিতরে কি আছে, সার্জারি অ্যান্ড রেডিওথেরাপি। সার্জারিতে আমরা কি করছি, ডিজিজ পার্টটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আর কি হচ্ছে, কেমোথেরাপি দিচ্ছি, রেডিওথেরাপি, অর্থাৎ পুরো ব্রেস্ট আমরা ফেলেই দিচ্ছি বটে, বাট তার তো স্কিন ওভারলাইং যে ব্রেস্ট তো থাকছে সেখানে, তার সাথে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু থেকে যাচ্ছে, আন্ডারলাইং মাসেল থেকে যাচ্ছে। তো এগুলোর ভিতরেও কিছু কিছু জায়গায় জাম থাকতে পারে। দ্যাট ইজ হোয়াই উই ইউজ রেডিওথেরাপি টু ডিস্ট্রয় দিস জার্মস। এটাকে আমরা তোমার লোকাল ট্রিটমেন্টের ভিতরে ফেলেছি, যেহেতু সার্জারি অ্যান্ড রেডিওথেরাপি। সিস্টেমিক ট্রিটমেন্টের ভিতরে কী ফেলেছি আমরা, কেমোথেরাপি অ্যান্ড হরমোনাল থেরাপি। সিস্টেমিক থেরাপি কেন দরকার, যে আমরা জানি যে এই জার্মটা শরীরে অন্য কোথাও থাকতে পারে, ব্লাডের সাথে, ওই যে আগে বললাম না, লিম্ফ ইজ দ্য মেন চ্যানেল ফর ডিসেমিনেশন অফ দ্য ব্রেস্ট কার্সিনোমা। তো ওসব জায়গাগুলোতে থাকতে পারে, সেগুলো তো খুঁজে পাচ্ছি না, সেগুলো কিল করার জন্য উই হ্যাভ দ্য অপশান টু ইউজ কেমোথেরাপি। আর আমরা ইউজ করতে পারি কি, হরমোন থেরাপি, যদি এস্ট্রোজেন রিসেপ্টরটা পজিটিভ হয়ে থাকে, হরমোন থেরাপি ইউজ করতে পারি। অ্যান্ড নাও টার্গেটেড ট্রিটমেন্ট, সেটা কি, ডিরেক্টেড টুয়ার্ডস দি HER2/neu রিসেপ্টরস। যদি আমরা এইটা টার্গেট করতে বা আমরা ফাইন্ড আউট করতে পারি যে এই দুটো রিসেপ্টর পজিটিভ আছে, তাহলে আমরা টার্গেটেড ট্রিটমেন্ট, মানে ওই জায়গাগুলোতে আমরা সেখানে কিছু কিছু অপশান আছে ট্রিটমেন্টের, সেগুলো অ্যাপ্লাই করি। এটাকে আমরা বলছি টার্গেটেড ট্রিটমেন্ট। তাহলে তিনটা ভাগ করেছি আমরা, লোকাল, সিস্টেমিক অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। নাও রিগার্ডিং দিস সার্জারি, আমরা কি করব। সার্জারিতে রেডিক্যাল ম্যাস্টেক্টমিতে কি আছে, ইট ইজ মডিফাইড হিয়ার টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট ওয়াজ ডান অ্যান্ড হোয়াই মেজর চেঞ্জেস হ্যাভ হ্যাপেন্ড সিন্স 1889। তার মানে কোন আমল থেকে এটা চলছে চিন্তা কর। আমি একটুখানি একটা আইডিয়া নিয়ে রাখো। রেডিক্যাল মাস্টেক্টমি যেটা আগে করা হতো বাট এখন করা হয় না, বাট যদি কখনো কেউ জিজ্ঞাসা করে বসে যে আচ্ছা বলতে পারো রেডিক্যাল মাস্টেক্টমিটা আগে তো ভালো ছিল, কি ওখানে কি কি করা হতো এবং কেন এটাকে আমরা এখন অবসোলেটেড করেছি, সেখানে হলো কি যে রেডিক্যাল traditional surgery for carcinoma breast was a radical mastectomy by William Hastel in 1889. What made it radical? আমরা কেন রেডিক্যাল বলছি, সেটা হলো রিমুভিং অল দি ব্রেস্ট টিস্যু। এটা পুরা ব্রেস্ট টিস্যু ফেলছি। স্কিন ওয়াজ রিমুভড বিকজ দ্য ডিজিজ ইনভলভ দ্য স্কিন হুইচ ওয়াজ অফেন আলসারেটেড। তাহলে আমরা স্কিনটাকেও ফেলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে কি আসছে, টু মাসেলস, দ্য পেক্টোরিস মেজর অ্যান্ড পেক্টোরিস মাইনর মাসেলটাকে আমরা ফেলছি, ঠিক আছে। Pectoris major muscles was removed not only because of the chest wall was involved, but also because it was thought that removal of the transpectoral lymphatics pathway were necessary. ওই যে আগে আমরা বলেছি যে লিম্ফেটিক্স দিয়ে স্প্রেড করে, তো ট্রান্সপেক্টোরাল যে লিম্ফেটিক পাথওয়ে আছে ওটাকে রিমুভ করার জন্য আমরা এই দুটো মাসেলকে আমরা ফেলে দেব। তো এই দুটো মাসেল ফেলে দিলে রিপসগুলো এখন ওপেন হয়ে যাবে না, ইট ওয়াজ এ ডিসঅ্যাডভান্টেজ। আর কি করব, all the axillary lymph nodes, that is axillary clearance-টা করব, all the axillary lymph nodes-টা আমরা ফেলবো। তাহলে এইগুলো three important structures are preserved. যখন আমরা axillary clearance-এর কথা বলি তো তখন কিন্তু মনে রাখবা axilla-তে কিন্তু একেবারে সব ঝেঁটিয়ে পার করে দেই না, ওখানে at least 3 things should have to preserve. That is number 1, axillary vein, Bell's nerve. Bell's nerve-টা কি রে, লং থোরাসিক নার্ভ, এটাকে আমরা প্রিজার্ভ করব। আর হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি, এই তিনটা জিনিসকে আমাদের প্রিজার্ভ করতেই হবে। অ্যাক্সিলারি আর্টারি, ভেন অ্যান্ড লং থোরাসিক নার্ভ, এই তিনটাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ অফ রেডিক্যাল মাস্টেক্টমি ছিল কি, সিগনিফিক্যান্ট মরবিডিটি ছিল কি, আচ্ছা মিউটিলেটিং সার্জারি, পুয়ার কসমেটিক রেজাল্টস, লিম্ফেডেমা অফ দি আর্ম হচ্ছে, ইনজুরি টু দ্য বেলস নার্ভ অ্যান্ড নার্ভ টু দি স্যাটারাস এন্টেরিয়র। তো এগুলো
এই সমস্ত কারণের জন্য এটাকে আমরা এখন অবসোলেটেড করে দিয়েছি। তো একটু জানা থাকলো। রেডিওথেরাপিটা আমরা 2 ধরনের ইউজ করতে পারি। যদি দেখি যে টিউমারটা অনেক বড় হয়ে গেছে, যেটাকে আমরা রিসেকশন করে স্কিন কভারেজ দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, তো আমরা সেক্ষেত্রে আগে অনকোলজিস্টের কাছে পাঠাই অ্যান্ড উই সাজেস্ট দেম টু অ্যাপ্লাই দি নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি। রেডিওথেরাপিও কিন্তু নিউ অ্যাডজুভেন্ট আছে, তো সেটাতে দিলে এগুলো এরিয়াগুলো একটু ছোট হয়ে আসলো, তারপরে আমরা সার্জারি করি। আর আফটার সার্জারি করা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট।